দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আগামীকাল, হতে পারে কয়েকটি চুক্তি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু, শেষ হবে ধানমন্ডির ৩২ গিয়ে। সিলেটে ৬ পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার উপরে, ৮ লাখ মানুষ পানিবন্দী। পাহাড় ধসে কক্সবাজারে স্বামী স্ত্রীর মৃত্যু। বেড়েছে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা, নেই যাত্রীদের বাড়তি চাপ, এখনো বেশ ফাঁকা নগরীর রাস্তাঘাট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এর আগে দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেনাবাহিনী প্রধান জাতির পিতা ও তার পরিবারের সদস্যগণ সহ ১৫ই আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার শুরুতে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচু পাতার উপরে শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপিকে ভুয়া দল অভিহিত করে কাদের বলেন দলটির সাথে জনগণ নেই। বিএনপি ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করে গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে দলটি। এসবের সমুচিত জবাব দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব, সরাসরি যাচ্ছে তার কাছে। মহিব, আওয়ামী লীগের শোভাযাত্রা কেমন দেখছেন আর দলের নেতারা কি বলছেন? মিথিলা, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ এটি প্লাটিনাম জুবলি, যে কারণে মানুষের মধ্যে বা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বর্ণাঢ্য র্যালিটি উদ্বোধন করেছেন। সেই র্যালিতে সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ সিনিয়র এবং কেন্দ্রীয় নেতারা এই বর্ণাঢ্য র্যালিতে শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন। এর আগে র্যালি শুরু হওয়ার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবার উদ্দেশ্যে বক্তব্য বলেছেন যে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে হঠাতে নানা চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে চিহ্নিত করে আওয়ামী লীগকে দুর্নীতিবাদ চিহ্নিত করার জন্য একটি শ্রেণী এবং কিছু গণমাধ্যমকেও তিনি দায়ী করেছেন, বলছেন যে তারা উঠে পড়ে লেগেছে। তবে কিছু মানুষের ব্যক্তিগত অপরাধকে দলীয় বা সরকারের অপরাধ হিসাবে গণ্য না করতে সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢোল তবলা বাজিয়ে নানান ধরনের গান। মহিব, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। বিভিন্ন এলাকা থেকে ধীরে নামছে পানি। পরিস্থিতি আরও উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। এখনো তলিয়ে আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের
বাড়িঘর ও রাস্তাঘাট। পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শহর থেকে গ্রামে অধিকাংশ মানুষ অনাহারে অর্ধাহারে আছে। সরকারি ত্রাণ পেলে তাদের অনেক সুবিধা হবে। বন্যায় জেলায় 12টি উপজেলার 1306টি গ্রাম প্লাবিত হয়েছে। 694টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 24,000 বন্যার্ত। দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা মানুষ যেন না খেয়ে না থাকে এবং প্রতিটি মানুষের মুখে যেন আমরা অন্ন তুলে দিতে পারি। সেজন্য আমরা আজকে থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিটি ত্রাণ কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে আমরা সেই ত্রাণ পৌঁছে দিব। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতির দিকে। বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে। কমেছে সুরমা ও কুশিয়ারার পানি। সিলেট নগরীর কিনব্রিজ এলাকা ঘুরে দেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষায় রিজার্ভার করার কথা জানান তিনি। সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জের 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি বিপদসীমার ওপরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশাঘুনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। মধ্যরাতে এই ঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। গেল বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় এবং 8 জন রোহিঙ্গা। ঈদের ছুটি 2 দিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরছেন আজ। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে আজ চোখে পড়ার মতো ভিড়। সকালে কমলাপুর রেল স্টেশনে ফিরে আসা মানুষের দীর্ঘ সারি দেখা যায়। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরে আসা মানুষের এই চাপ কালও থাকবে। এদিকে সরকারি বেসরকারি অফিস খুললেও এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবার ফিরতে শুরু করবে স্বরূপে। 21 বছর ধরে পরিত্যক্ত কুড়িগ্রামের 100 বছরের পুরাতন রেল স্টেশনটি আবারও চালুর দাবি উঠেছে। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে যোগাযোগ ব্যবস্থায় সড়ক ও নৌপথের সাথে রেলপথেরও উন্নয়ন চায় কুড়িগ্রামবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাটিচাপা পড়েছে রেল লাইন, ভূমিদস্যুদের দখলে পুরো স্টেশন। নতুন রেল স্টেশন প্রতিষ্ঠার পর থেকে পুরাতন এই রেল স্টেশনটির গুরুত্ব কমে যায়। স্টেশন এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনে নানা প্রতিশ্রুতি দিয়ে 2006 সালের 30 জুন স্টেশনটি বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট সরকার। এখন কুড়িগ্রামে হচ্ছে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আর এর জন্য সড়ক ও নৌপথে ব্যাপক উন্নয়নের সাথে পুরাতন রেল স্টেশনটিও চালুর দাবি সাধারণ মানুষের। তারা বলছেন, পুরাতন রেল স্টেশন চালু করে কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ এবং শহর উন্নয়নে পুরাতন স্টেশনটির সঠিক ব্যবহার হোক। আমরা আশা করি আমাদের এই রেল স্টেশনটি পুনরায় চালু করে একদম আসাম পর্যন্ত আমাদের যে 100 বছর পুরনো যে যোগাযোগটা সেটা প্রতিস্থাপন করবে, এই আশাবাদ আমি সরকারের কাছে বা দাবিও জানাচ্ছি। এখানে নেতা মেলা আছে, এমপি মেলা আছে, কেউ উন্নয়ন করে না এই এলাকা। স্টেশন পরিত্যক্ত হয়ে গেলে আপনারা যে পারেন স্টেশনটা আবার নতুন করে আমাদের দেওয়া চিন্তা ভাবনা করেন একটু। আগে যেরকম এই রেলটা চালু ছিল, আমরা এখনো এই রেলটা চালু চাই। রেল কর্তৃপক্ষের দুর্লভ ব্যবস্থাপনার কারণে পুরাতন স্টেশনটি একেবারে গুরুত্বহীন হয়ে পড়ে। রেলের কর্তৃপক্ষের দাবি, পুরাতন স্টেশনটির তেমন গুরুত্ব নেই। ভবিষ্যতে গুরুত্ব বাড়লে স্টেশনটি আবার চালু হতে পারে। আপাতত স্টেশনটা আমাদের চালুর কোনো প্রয়োজনীয়তা নাই, উপযোগিতাও নাই, যেহেতু তার খুব কাছাকাছি আমাদের মেইন কুড়িগ্রাম স্টেশন। তো তবে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তখন
সেটা প্রয়োজনীয়তার নিরিখে স্টেশনটা চালু করা ভবিষ্যতে হতে পারে। 1908 সালে কুড়িগ্রামে রেলপথ চালু করে ব্রিটিশ সরকার। ধরলার অব্যাহত ভাঙনে স্টেশনটি নদী গর্ভে বিলীন হলে 1926 সালের দিকে বর্তমান পুরাতন শহরে 12 একর 42% জায়গার উপর স্টেশনটি পুনর্স্থাপন করা হয়। 1966 সালে কুড়িগ্রাম থেকে উলিপুর হয়ে চিলমারি বন্দর পর্যন্ত সম্প্রসারণ করা হয় রেলপথ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। 27 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রাজশাহীর মহানগর যুবলীগ। সম্মেলনের 9 মাস পর ঘোষণা করা হয় নতুন এই আংশিক কমিটি। নগরের কাদিরগঞ্জে জাতীয় 4 নেতার অন্যতম HM কামরুজ্জামানের মাজার জিয়ারত করেন নতুন 2 কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যরা। উজানের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের বানভাসীদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি সহ চিকিৎসা সেবা দিয়েছে র্যাব। সকালে র্যাব 9 এর অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মমিনুল হকের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ ও চিকিৎসা দেওয়া হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক হয়েছে রাঙ্গামাটিতে। জেলা প্রশাসক কার্যালয়ে এই বৈঠকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরির নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। 16 জালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে 25 জন মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। ডায়াবেটিস সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়েছে কুড়িগ্রামে। ডায়াবেটিস হাসপাতালে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কুড়িগ্রামের 3 আসনের সংসদ সদস্য সোমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। এতে বক্তারা অভিযোগ করেন, মসজিদের সভাপতি হওয়া নিয়ে বিরোধে প্রভাবশালী ব্যবসায়ী রফিকুল ইসলাম গ্রামের মুসল্লিদের মসজিদে ঢুকতে দিচ্ছেন না। এতে বক্তারা অভিযোগ করেন, মসজিদের সভাপতি হওয়া নিয়ে বিরোধে প্রভাবশালী ব্যবসায়ী রফিকুল ইসলাম গ্রামের মুসল্লিদের মসজিদে ঢুকতে দিচ্ছেন না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মেজবানি খাবারের আয়োজন হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। বড়হর গ্রামের নিজ বাড়িতে এর আয়োজন করেন সাবেক এমপি এম আকবর আলী। এ সময় আমন্ত্রিত অতিথিদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। বিন্দুবাসনী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হয়েছে টাঙ্গাইলে। বৃহস্পতিবার রাতে জেলা স্টেডিয়ামে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, যুবলীগের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আগামীকাল, হতে পারে কয়েকটি চুক্তি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু, শেষ হবে ধানমন্ডির 32-এ গিয়ে। সিলেটে 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার উপরে। 8 লাখ মানুষ পানিবন্দী। পাহাড় ধসে কক্সবাজারে স্বামী স্ত্রীর মৃত্যু। বেড়েছে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা, নেই যাত্রীদের বাড়তি চাপ। এখনো বেশ ফাঁকা নগরীর রাস্তাঘাট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।